সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এন মোহাম্মদ নিবেদিত রোড টু ভোট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। এই মুহূর্তে আমি রয়েছি গাজীপুর 1 নির্বাচনী আসনে। গাজীপুরের কালিয়াকৈর, বাসন, কোনাবাড়ি এবং কাশিমপুর যে থানা, এই থানা এলাকা নিয়ে গঠিত এই সংসদীয় আসন। এই আসনে জমজমাট ভোটের লড়াই হচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে 3 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী এসে উপস্থিত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাদিকে রয়েছেন SM শফিকুল ইসলাম, যিনি লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরপর রয়েছেন মোহাম্মদ ইমারত হোসাইন খান, স্বতন্ত্র প্রার্থী, তিনি মোটর সাইকেলের মার্কা নিয়ে তিনি নির্বাচন করছেন। এরপর রয়েছেন মোহাম্মদ শাহ আলম বকশি, যিনি বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থী, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনাদের 3 জনকেই আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত আছেন এলাকার সাধারণ ভোটাররাও। আমরা অনুষ্ঠানের শুরুতেই আমাদের গাজীপুর প্রতিনিধি মীর ফারুক, তার কাছে যেতে চাই, তার কাছ থেকে জানতে চাই গাজীপুরের যে 5টি সংসদীয় আসন, সেই আসনগুলোর নির্বাচনের হাল হাকিকত কী। রেমান, আপনি জানেন যে গাজীপুরকে বলা হয় ঢাকার রাজধানীর গেটওয়ে। রাজধানীর একেবারে পাশের জেলা, শিল্প সমৃদ্ধ একটি জেলা। ঢাকায় কোনো কিছু ঘটার সাথে সাথে বা তারও আগে এই গাজীপুরে সেটি ঘটে এবং সেখানে রিয়াকশন পাওয়া যায়। স্বাধীনতা যুদ্ধ সময় দেখা গেছে 26শে মার্চের 1 সপ্তাহ আগে এখানে প্রতিরোধ যুদ্ধ শুরু হয়েছিল। কিন্তু নির্বাচনের মাত্র 2 সপ্তাহ বাকি আছে। এখনও নির্বাচনের যে আমেজ অন্যান্য সময় যেমনটা দেখা যায়, সেই আমেজের ছিটেফোঁটাও এবার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এই গাজীপুরে সারা দেশ থেকে আসা 30 থেকে 40 লক্ষ শ্রমিক, যারা বিভিন্ন জেলা থেকে এখানে এসে এখানে শিল্প কারখানায় শ্রম দিয়ে চাকরি করে এখানে বসবাস করে, তারা নানা মত পথের মানুষ, তারা বিভিন্ন ধর্মের মানুষ তারা এখানে রয়েছে। তারা কিন্তু সকলেই রাজনীতি সম্পর্কে সচেতন। তারা জাতীয় নির্বাচনগুলোতে যে উৎসবের আমেজ তাদের মধ্যে বয়ে যায়, তাদের মধ্যে যে একটা উচ্ছ্বাস থাকে, আনন্দ থাকে, গভীর রাত পর্যন্ত চায়ের দোকানে আড্ডা থাকে, এবার কিন্তু তেমনটা দেখা যাচ্ছে না। গাজীপুরের যে 5টি আসন, এই আসনগুলোতে অধিকাংশ প্রার্থী রয়েছেন যারা একেবারেই নতুন। তাদের জনপ্রতিনিধি হওয়ার অভিজ্ঞতাও খুব বেশি নেই। তাদের জাতীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীও কিন্তু একেবারে হাতে গোনা। এবারে কেন এই আমেজটি তৈরি হচ্ছে না, এটা আমাদের এখানে যারা প্রার্থী রয়েছেন তারা ভালো বলতে পারবেন। কেন ভোটারদের মধ্যে আগ্রহ নেই? অন্যান্যবার যেমনটা দেখা যেত যে নির্বাচনের আগে মিছিলে, পোস্টারে, ব্যানারে এবং জনসংযোগে এবং গভীর রাত পর্যন্ত মাইকের শব্দে এলাকাতে একটা রব থাকতো। এবারে সে তেমনটা দেখা যাচ্ছে না। গত 15 বছর নির্বাচন, প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে, কয়েকটি নির্বাচন। সেসব নির্বাচনে যারা প্রার্থী ছিলেন, যারা কর্মী ছিলেন, তারা এলাকায় নেই। তো এবারে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা একেবারেই নতুন। তাদের মধ্যে উৎসবের আমেজটি কেন, কখন আসবে, কেন আসছে না, এটি অবশ্য আমি জানি না। তাদের মধ্যেই তারা এটা হয়তো বলতে পারবেন। তবে নির্বাচনে যে অন্যান্যবার যেমনটা হতো, সহিংসতার অভিযোগ পাওয়া যেত, তেমনটা কিন্তু এবারে হচ্ছে না। প্রার্থীরা একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন, সেগুলো হচ্ছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। একাধিকজন ইতোমধ্যে জরিমানাও দিয়েছেন। অনেক প্রার্থী সতর্কতামূলক নোটিশ পেয়েছেন, তারা সশরীরে জবাবও দিয়েছেন। কিন্তু পরস্পরের বিরুদ্ধে যে আক্রমণ করা, অন্যের মাইক ভেঙে ফেলা, এরকম যে সহিংসতার যে ঘটনা, সেটি কিন্তু এখনও দেখা যায়নি। গাজীপুরে অত্যন্ত শান্তিপূর্ণভাবেই বলা যায় যে নির্বাচনী প্রচারণা চলছে। প্রার্থী আপনাকে ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি সামগ্রিক পরিস্থিতি। আমরা SM শফিকুল ইসলাম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমাদের গাজীপুর প্রতিনিধি যেটি বলছিলেন, সহিংসতার তেমন কোনো খবর নেই, কিন্তু নির্বাচনের আমেজ তেমনটা নেই বলা হচ্ছে। আপনার বিবেচনায় কেমন? 2 বছর পর্যন্ত কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বিশেষ কয়েকটা দল ছাড়া আর কেউ নাই। নির্বাচন হতে গেলে তুমুল প্রতিদ্বন্দ্বিতা, যেটাকে আপনারা মিন করেছেন, সেটা অত্যন্ত অর্থবহ। কিন্তু তার আগে, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাকে একটা ধন্যবাদ দিতে চাই যে বাংলা ভিশন যে আয়োজনটা করেছে, আমাদের সব ক্যান্ডিডেটকে একত্রিত করে
এবং জনগণের সম্মুখে উপস্থিত করার জন্য। এটা নির্বাচনে এই তুমুল প্রতিদ্বন্দ্বিতা হোক বা প্রতিদ্বন্দ্বিতা হোক অথবা একটা উৎসাহজনক ইলেকশন হোক, সেটার জন্য একটা জরুরি বিষয় ছিল। এই জন্য আমি বাংলা ভিশনকে, আপনাদেরকে আর যারা অ্যারেঞ্জমেন্ট করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এখন আরও 10-12 দিন বাকি আছে ইলেকশনের। ইলেকশনটা হওয়ার জন্য যতটুকু পরিবেশ হওয়া দরকার এই কদিনের মধ্যে এটা হবে ইনশাআল্লাহ। সব জায়গায় কী হবে আমি জানি না, তবে গাজীপুরের 5 সিটও হবে। কারণ আমাদের কালীগঞ্জের যে ক্যান্ডিডেট উনি বিসিএস ক্যাডারের লোক ছিলেন এবং ডাক্তার এবং সিনিয়র একজন ডাক্তার। তারপরে টঙ্গীতে যে ক্যান্ডিডেট 2 নম্বরে, তিনি একজন অ্যাডভোকেট ব্যবসায়ী, নূতন যদিও কিন্তু উল্লেখযোগ্য একটা ব্যক্তিত্ব সম্পন্ন লোক। সেখানে যারা ক্যান্ডিডেট হয়েছে তাদের সাথে সমানে অবস্থান হয়ে যাবে। শ্রীপুরেও তাই। আর কাপাসিয়াতে আমাদের একজন শিক্ষক ক্যান্ডিডেট, উনিও কোন অংশে জাতীয় পার্টির, মানে আপনি জাতীয় পার্টির কথা বলছেন? জাতীয় পার্টির কথা জি, বলছি। ইমারত হোসেন খান, আমি আমার ব্যাপারটা একটু শেষ করে দিই। আমি এখানে নির্বাচনে দাঁড়িয়েছি। এইখানে যারা দাঁড়িয়েছে তারা সকলে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তারা নির্বাচনকে যেভাবে জমায় নিচ্ছে গত 2 বছরে, আমার কিন্তু মাত্র আজকে 7 দিন। আপনারা একটু অপেক্ষা করেন, ইনশাআল্লাহ আমি তাদের সহযোগিতা পাচ্ছি, তারা আমার সহযোগিতা ইনশাআল্লাহ যদি মনে করে পাবে। এবং এখানে নির্বাচন অত্যন্ত অর্থপূর্ণ, মানুষের জন্য দৃষ্টিনন্দন হবে। সারা বাংলাদেশে এটার একটা হয়ে থাকবে। জি, ধন্যবাদ। উল্লেখযোগ্য বিষয়। আমরা ইমারত হোসেন খান আপনার কাছে জানতে চাই, নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? নির্বাচনের পরিবেশ আমার মতে বেশ শান্তিপূর্ণ এবং নির্বাচন সুষ্ঠু হবে বলেই আমি প্রত্যাশা করি। জি, এখন পর্যন্ত আপনি সন্তুষ্ট? আমি সন্তুষ্ট। জি, আমাদের মধ্যে কোনো হানাহানি নাই, কোনো আপনার বাজে মন্তব্য নাই। এইখানে যারা আছেন প্রার্থী, আমরা 4 জন যে এখানে বসে আছি, 4 জনের মধ্যেই এখন পর্যন্ত কোনো কটু বাক্য বিনিময় হয় না। এবং বহু জায়গায় আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে, বিশেষ করে আমাদের 3 জনের, আমরা একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেছি। তার মানে হলো যে আমাদের মধ্যে পূর্ণ হৃদ্যতাপূর্ণ সম্পর্ক এবং শ্রদ্ধার একটা পরিবেশ মানে আছে আমাদের মধ্যে। আর বাবুল ভাই, উনি আমাদের সবার সিনিয়র, উনিও ভদ্রলোক, ভালো লোক। আমার সাথে দেখা হয়েছে, ভালো ব্যবহার, ভালো সুন্দর, মানে মানুষের আকার ইঙ্গিতেও তো বোঝা যায় যে একটা মানুষ কি বলতে চায়, বা বিরক্তি বা বন্ধুত্বপূর্ণ যে আচরণ সেটা প্রকাশ পায়। শাহ আলম বকশী, আপনারা নির্বাচনের মাঠে রয়েছেন, তা আপনার মানে আপনার দলের যে অবস্থান, আপনার 10 দলীয় জোট থেকে আপনারা নির্বাচন করছেন, 11 দলীয় জোট থেকে, তো এই এলাকায় আপনার প্রচারণার ক্ষেত্রে কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ইতিমধ্যে যে সময়টি আমরা হাতে পেয়েছি মনোনয়ন পাওয়ার পর থেকে, আমরা তো চমৎকার একটা পরিবেশে আমাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। ইতিমধ্যে আমরা 5-6 মাস হাতে সময় পেয়েছি। আমরা গোটা নির্বাচনী এলাকাতে গিয়েছি এবং আমরা লক্ষ্য করেছি যে জনগণ ইতিমধ্যে জামাতকে বা 11 দলীয় জোটকে বা দাড়িপাল্লাকে গ্রহণ করা শুরু করেছে এবং যেখানেই যাচ্ছি সব জায়গাতেই ভালো রেসপন্স পাচ্ছি, ভালো সাড়া পাচ্ছি। আশা করছি যে নির্বাচন পর্যন্ত এটা আরও বাড়তে থাকবে। আর পরিবেশের বিষয়ে একটু কথা বলতে চাই। চমৎকার একটা পরিবেশের মধ্যে আমরা আছি। আমাদের মধ্যে আমি এখনও পর্যন্ত লক্ষ্য করি নাই যে কোনো প্রার্থী কাউকে দোষারোপ করে বা গালি দিয়ে বক্তব্য দিয়েছেন, আমরাও দেই নাই। তারপরে আমার বাম পাশে বা ডান পাশে যারা আছেন তারাও এখনও পর্যন্ত দেন নাই। আমার বাম পাশে যে বিএনপির ক্যান্ডিডেট আছেন মুজিবুর রহমান, আমরা একই স্কুলের ছাত্র, আমার থেকে কয়েক বছরের জুনিয়র। যখনই যেখানে দেখা হয়েছে অত্যন্ত চমৎকার এবং হৃদ্যতাপূর্ণ পরিবেশে আমরা মেলামেশা করেছি, এখনও করছি। পরিবেশ ইনশাআল্লাহ ভালো আছে এবং ভোটারদের মধ্যেও ব্যাপক সাড়া রয়েছে। জি, Thank you. আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ মুজিবুর রহমান, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধানের শীষের প্রার্থী, আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে গাজীপুর 1 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনার এই যে আসনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনার বিবেচনায় এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন?
বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই বাংলা ভিশনের মাধ্যমে সকলকেই সশ্রদ্ধ সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমাদের গাজীপুর 1 আসনে এটা অনেক একটা আসনটা অনেক বড় আসন। এটা 7,21,000 ভোট, ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। আমরা যারা এখানে প্রার্থী হয়েছি তাদের মধ্যে যেহেতু একটা চমৎকার সম্পর্ক রয়েছে, সেই হিসেবে নির্বাচনী মাঠেও একটা ভালো সম্পর্ক রয়েছে। এখানে এখনো পর্যন্ত আমাদের নির্বাচনে কোনো রকম দ্বন্দ্ব সংঘাত এরকম কোনো কিছু হয়নি। সম্ভাবনা নেই, এই জন্য জামাতের যিনি প্রার্থী শাহ আলম বকশী ভাই আমার স্কুলের সিনিয়র, এবং ওনাকে আমি বড় ভাই বলে ডাকি। আরিফ স্যার স্বতন্ত্র প্রার্থী, আমার টিচার, তো ছাত্র শিক্ষক সম্পর্ক। আর একজন বাবুল ভাই আমার দুলাভাই, সেই হিসেবে এলাকার জামাই। তো আমার দোয়া দিছে ভোটে দাঁড়ানোর আগে, পরে দুলাভাই প্রার্থী হয়েছে। আবার রুহুল আমিন ভাই আমার বন্ধু মানুষ, উনি আমার প্রার্থী হবে এটা সম্ভাবনা একটু কম ছিল, তো আমি দোয়া দিছিলাম। চমৎকার একটা সম্পর্ক রয়েছে আমাদের। আমরা আশা করি যে আমরা যে আশা প্রত্যাশা নিয়ে আমরা 16-17 বছর লড়াই সংগ্রাম করেছি, আমরা সকলেই কিন্তু সেখানে আমরা একে অপরের সাথী। আমরা আশা করি যে আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য এক, তা হলো একটা সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেওয়া। আমরা প্রার্থী হিসাবে আমাদের যা ভূমিকা আমরা তা রাখছি, এবং আমাদের অনুসারী যারা দলের নেতা কর্মী সমর্থক তারাও সজাগ যে কোনো অজুহাতে যাতে নির্বাচনী পরিবেশ নষ্ট হয়ে আমাদের 17 বছরের সেই ত্যাগ তিতিক্ষা ত্যাগের বিনিময়ে অর্জিত সেই ভোটের পরিবেশ বিনষ্ট না হয় বা নির্বাচন বানচাল না হয়। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। রুহুল আমিন, হাতপাখা প্রতীক নিয়ে যিনি ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মোহাম্মদ রুহুল আমিন, আপনার কাছে জানতে চাই, আপনার এই যে আসনে আপনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন, সবাই ইতিবাচক কথা বললেন, ভোটের সুষ্ঠু হওয়ার জন্য তারা আশাবাদ ব্যক্ত করলেন, পরিবেশ ভালো আছে, আপনাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্কে, শিক্ষকের সম্পর্ক রয়েছে। আপনার বক্তব্যটা জানতে চাই। ধন্যবাদ বাংলা ভিশনকে আজকের এই চমৎকার প্রোগ্রাম আয়োজনের জন্য। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত তো আমাদের নির্বাচনীর গণসংযোগ আমাদের চলছে, তো এখন পর্যন্ত আসলে খুব বড় ধরনের কোনো কিছু ঘটেনি। তো এরপরও আসলে আমাদের এই আসনটা যেহেতু বাংলাদেশের মধ্যে আমাদের আসনের যে ভোটার, সেই দৃষ্টিকোণ থেকে এটির অবস্থান হলো 3য়তম আর কি। তো মৌলিক বিষয় হলো আমরা যারা প্রতিদ্বন্দ্বিতা করছি, তো আমরা যদি আমাদের কর্মীদেরকে যদি নিয়ন্ত্রণ যদি করতে পারি এবং কর্মীদেরকে যদি সঠিকভাবে গাইডলাইন যদি করতে পারি, তাহলে আশা করি যে বহুল প্রতীক্ষিত আমাদের যে নির্বাচন, এই নির্বাচনটা আশা করছি আমরা নির্বিঘ্নে হয়তো বা চলবে আর কি। এবং এখানে আমাদের কর্মীদেরও যেরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে নির্বাচনটা নির্বিঘ্ন করার জন্য, পাশাপাশি আমরা যারা প্রতিদ্বন্দ্বী যারা প্রার্থী রয়েছি, আমাদের পারস্পরিক যদি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যদি থাকে, আমাদের কর্মীদেরকে যদি আমরা যদি সঠিকভাবে যদি গাইডলাইন করে যদি নিয়ন্ত্রণ যদি করতে পারি, তাহলে আশা করা যায় যে মানুষের যে বহুল কাঙ্ক্ষিত যে নির্বাচন আসছে, তারা উৎসবমুখর পরিবেশের মাধ্যমেই ইনশাআল্লাহ আমাদের সুন্দরভাবে নির্বাচনটা সম্পন্ন হবে। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সৌভাগ্য যে আজকে আমাদের এই আলোচনায় বিএনপি, জামাত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন এবং স্বতন্ত্র মোট 5 জন প্রার্থীকে আমরা পেয়েছি। এখানে ভোটাররা রয়েছেন, নতুন প্রজন্মের ভোটাররা রয়েছেন, অনেক বয়োবৃদ্ধ মানুষ রয়েছে। আমরা তাদের কাছ থেকে এখন প্রশ্ন নেব। আপনারা নাম বলে প্রশ্ন করবেন। কে প্রশ্ন করতে চান? জি, প্রথম প্রশ্নটা আপনি করুন। আপনার কাছে মাইক্রোফোন পৌঁছে দেওয়া হচ্ছে। আপনি আপনার নাম বলে পরিচয় দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম, আমি গাজীপুর মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক। এখানে উপস্থিত যে 5 জন প্রার্থী আমাদের গাজীপুর 1 আসনে রয়েছেন, তারা অত্যন্ত দক্ষ এবং যোগ্য ব্যক্তি বলে আমি মনে করি। তাদের 5 জনের কাছে আমার একটি প্রশ্ন, আপনারা এখান থেকে আমরা জনগণ একজনকেই বেছে নেব সবাই, কিন্তু কথা হচ্ছে এই 5 জন প্রার্থী আপনাদের মধ্য থেকে যে একজন নির্বাচিত হবেন, তিনি কি এই 5 জন সবাইকে নিয়ে একসাথে কি এই গাজীপুরের উন্নয়নে, গাজীপুরের মানুষের যত সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য সবাইকে একসাথে কাজ করবেন কিনা, এটি আমার প্রশ্ন। সবাইকে ধন্যবাদ। জাতীয় পার্টির উনি একটা পদে রয়েছে, সুতরাং আমরা মনে করি জাতীয় পার্টির যিনি আছেন আপনি ছাড়া বাকি 4 জন এখানে উত্তরটা দেখ। জি, ইসলামী আন্দোলনের আমাদের রুহুল আমিন ভাই। জি, আলহামদুলিল্লাহ, আসলে যে কোনো জায়গার উন্নয়ন, দেশের উন্নয়ন, এই আসনের উন্নয়ন, এটা আসলে একক কোনো ব্যক্তির পক্ষে সেটা কিন্তু কঠিন। তো আমরা আশা করি আমাদের যারা আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি,
যিনি নির্বাচিত হবেন এই আসনটা কিন্তু আমাদের, এই আসনেই কিন্তু আমাদের বেড়ে ওঠা, এখানে আমাদের বড় হওয়া, এবং এই আসনেই কিন্তু এখানে কিন্তু আমাদের থাকতে হবে। তো এই আসনকে যদি আমরা সুন্দর করতে চাই, একটি কল্যাণকর আসন হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে সবারই আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা লাগবে। আমাদের প্রার্থী যারা থাকবে তাদেরও যেরকম সার্বিক সহযোগিতা লাগবে, পাশাপাশি আমাদের যারা ভোটার ভাই যারা রয়েছে, সম্মানিত ভোটার ভাই, এবং সে যে দলেরই সাপোর্টার হন না কেন, সবারই আমি আশা করি যে ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমেই আমাদের এই গাজীপুর এই এক আসনের উন্নয়ন করা জি, সম্ভব। মুজিবুর রহমান। এই প্রশ্নটা যিনি করেছেন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমার অবস্থান থেকে আমি বলছি যে আমরা যারা নির্বাচন করি, যারা বিজয়ী হই আর যারা বিজয়ী হই না, প্রত্যেকটা মানুষেরই কিন্তু তার প্রতি কিছু জনগণের সমর্থন থাকে, হেরে গেলেও কিন্তু তার প্রতি কিছু সমর্থন থাকে। তো সুতরাং আমার একটা স্বভাব, আমি মেয়র এখানে 20 বছরের বেশি সময় আমি নির্বাচিত হয়েছি। যারা আমার প্রতিপক্ষ ছিল তারা যখন যে তদবির করতো আমাকে ফোন দিয়ে, ওইটা অফিসকে বলা থাকতো যে এটা অগ্রাধিকার দিতে, কারণ উনিও তো আমার সাথে ইলেকশন করে অনেক জনগণের ভোট পেয়েছে। তিনি নিজের বা তার পক্ষের কোনো নাগরিক সে যদি মনে করে যে মেয়র সাহেব এই কাজটা করে দেন, অফিসকে বলা ছিল এটা সবার আগে, এবং আমাকে বললে আমি খুব খুশি হতাম, আমি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। এবং আমরা যদি নির্বাচিত হই তাহলে আরও যারা প্রার্থী ছিলেন তারাও তো ভোট পাবেন, কারণ তারা যদি এলাকার কোনো উন্নয়নের কথা বলেন, আমাকে ডাকেন, সেটা আমার কাছে সব সময় অতি গুরুত্বপূর্ণ এবং মানে অগ্রগণ্য থাকবে। এটাই আমার নীতি। মোহাম্মদ শাহ আলম বকশী। এটাই স্বাভাবিক যে অনেক প্রার্থীর মধ্যে একজন নির্বাচিত হবেন। তিনি হয়তো কিছু ভোটারের ভোটে নির্বাচিত হন, যখন নির্বাচিত হয়ে যান তখন আর তিনি ওই কিছু সংখ্যক ভোটারের নির্বাচিত আর থাকেন না, তিনি সারা এলাকার জনগণের প্রতিনিধি হয়ে যান। এবং সেই মনোভাবে আমি পোষণ করি। ইনশাআল্লাহ যদি আমি নির্বাচিত হই তাহলে যারা প্রার্থী ছিলেন, শুধু তাই নয়, প্রার্থী ছাড়াও যারা যে কোনো বিষয়ে পরামর্শ দিতে আসবেন, ইনশাআল্লাহ তাদের সমস্ত পরামর্শকে যথাযথ গুরুত্ব দিয়ে সমস্যা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইমারত হোসেন খান। এটা তো হওয়াই উচিত। যারা নির্বাচন করেছেন তাদেরও তো একটা বিরাট সমর্থক গোষ্ঠী থাকবে, অতএব তারা তাদেরও প্রতিনিধিত্ব করবেন, অতএব তাদের সাথে মিলেমিশেই কাজ করতে হবে। আর দ্বিতীয়ত হলো আমারও তো নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে, সেগুলো এককভাবে আমি দ্যাট ইজ বাস্তবায়নের চেষ্টা করব, সেগুলো সমাজের জন্য, জাতির জন্য মঙ্গলজনক। তাছাড়া আমরা এই কয়জন ছাড়াও আমাদের এই আসনে অনেক বিজ্ঞ রাজনীতিবিদ আছেন, অনেক বিজ্ঞ ব্যক্তি আছেন, অনেক রাজনীতিজ্ঞ আছেন, তাদের পরামর্শ পেলেও আমি তখন ভালো লাগবে আমার, সেটা আমার জন্য সহায়ক হবে। ধন্যবাদ। জি, আমরা বেশ কয়েকটি প্রশ্ন একসাথে নিতে চাই, মাইক্রোফোন পৌঁছে দেবেন। জি, ওনাকে দেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ বাংলা ভিশনকে রোড টু ভোটের একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। আমি 5 জন প্রার্থীকে 3টি প্রশ্ন করতে চাই। প্রশ্ন হচ্ছে, দলীয় প্রভাব না খাটিয়ে আপনারা উন্নয়নের বন্টন সঠিকভাবে করতে পারবেন কিনা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনারা নির্বাচনের সময় যে প্রতিশ্রুতিগুলো জনগণকে দেন, কিভাবে আপনাদের 5 বছর শেষ হওয়ার পরে বা জনগণ আপনাদের কীভাবে সেই প্রতিশ্রুতিগুলো জবাবদিহি করতে পারবে। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই যে আপনারা তরুণদেরকে নিয়ে অনেক কিছু করতে চান, কিন্তু বাস্তবে আপনারা কিভাবে তরুণদের পাশে থাকবেন সে বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম। জি, ধন্যবাদ। 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার মনে হয় এবার আমাদের এস.এম. শফিকুল ইসলাম, আপনি এর আগে বলেননি, আপনাকে শুরু করতে চাই। তরুণদের আপনারা কীভাবে ইয়ে করবেন? জি জি, প্রশ্নগুলি আমি খুব আকুল আগ্রহ নিয়ে শুনছিলাম এবং যথাযথ প্রশ্ন, কিন্তু এর আগে এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে একটু ছোটো ইন্ট্রোডাকশন আমার আছে। এই কালিয়াকুড়ে কিন্তু একটা ঐতিহ্য আছে, এখানে ডক্টর মেঘনাদ সাহা জন্মগ্রহণ করেছে, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেবের পূর্বপুরুষরা এখানে জন্মগ্রহণ করেছে। বিএ সিদ্দিকী সাহেব 1971 সালে মুক্তিযুদ্ধের সময় টিক্কা খানকে উনি কিন্তু পড়ান নাই, শপথ পড়ায় নাই। বিএ সিদ্দিকী সাহেব, আহরাম সিদ্দিকী সাহেব, কাজিমউদ্দিন সিদ্দিকী সাহেব, লাবিউদ্দিন সিদ্দিকী সাহেব, গেল এক পরিবার। আর এরপরে যারা দেশ শাসনে অবদান রেখেছে এই পর্যন্ত,
এই কালিয়াকৈর থেকে যারা নির্বাচিত হয়েছে সবাই শেষ পর্যন্ত যে মন্ত্রী হয়েছে। এটা একটা কিন্তু বিশাল ব্যাপার, কালিয়াকৈরের ঐতিহ্য এটা। এবং সকলেই কিছু না কিছু কাজ করেছে, কাজ করে নাই তা নয়। সেই জন্যে একটা জিনিস লক্ষণীয় এটা যে আমাদের শামসুল হক সাহেব অত্যন্ত তরুণ বয়সে উনি জমিদার পরিবারের একজনকে নির্বাচিত ফেল করেছিল। তাহলে তখন কিন্তু তরুণরা ইউনাইটেড হয়েছিল এক প্রশ্নে। তখনকার পলিটিক্যাল ফিলসফি এবং এখনকার রাজনৈতিক ধারা কিন্তু ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন, কিন্তু তবু একটা ধারা আছে, সে ধারাটা অব্যাহত রয়েছে। সুতরাং যুবকদেরকে কীভাবে নিতে হবে এটা ইনশাল্লাহ আমার একটা নিচের মধ্যে ধারণা আছে। কারণ হলো আমি শামসুল হক সাহেবের পাঞ্জাবের কোনা ধইরা এই কালিয়াকৈরের, গাজীপুরের, কাপাসিয়া, কালীগঞ্জের গ্রামে গ্রামে আমি ঘুরছি। সে একটা যেমন 88 বন্যার সময় এখান দিয়ে আসার সময় লঞ্চে সে দেখা দেয় এটা অমুকের বাড়ি, লঞ্চে যাকে ভরে গেছে অমুকের ছেলে, অমুকের দাদা। এই যে জিনিসগুলো কিন্তু ওনাদের মধ্যে ছিল। এবং যুবকদেরকে কীভাবে আকর্ষণ করতে হবে এটা ট্রেনিং ব্যক্তিগতভাবে আমার আছে। আমি যদিও আমাদের দলের এখন লোকগুলা অনেক বয়স্ক বৃদ্ধ, কিন্তু যুবকরা যাতে আসবে সেটা আমার আছে। আর আগে প্রশ্ন আমাকে দেওয়া হয় নাই, কিন্তু তবু আমি একটু বলতে চাই, ওনারা যে পাশ করবে, যে প্রশ্নের উত্তর দিছে, নিশ্চয়ই তাদের সাথে আমার একটা হারমোনিক রিলেশন থাকবে। এবং যদি ডাকে বলে সেখানেও আমি তাদের সাথে শরিক থাকবো ইনশাআল্লাহ। এমন মানসিকতা আমার ভাই আরিফ সাহেব বলেছেন, ওই মুজিবুর রহমান সাহেব কত সুন্দরভাবে বলেছেন যে আমাকে তিনি বলেছিলেন দোয়া করার জন্য। তো যাই হোক, এই যে আপনারা নিশ্চয়ই অনুগত, আপনারা হয়েছেন, শুনছেন যে অনুষ্ঠান খুবই সংক্ষিপ্ত সময় রয়েছে। এস এম শফিকুল ইসলাম, আপনার মানে যে প্রশ্নগুলি রয়েছে আপনি সংক্ষেপে যদি জবাব দিতেন। দলীয় প্রভাবের কথা বলা হয়েছে। আসলে আমাদের দলের তো কোনো প্রভাব এখন আমরা দেখাইতে পারি নাই, কারণ সংসদে আমাদের গত কয়েক বছর যাবৎ, 15 বছর যাবৎ খুব একটা ভূমিকা আমাদের ছিল না। জি, সরকার সময় যখন ছিল তখন প্রভাব ছিল, কিন্তু দলীয় প্রভাব ব্যক্তিগত পর্যায়ে কোনো এমপি অথবা কোনো কর্মকর্তা দেখার কোনো সুযোগ জাতীয় পার্টিতে হুসেইন মোহাম্মদের সাথে নেতৃত্বের সময় ছিল না। জি। আর এখন যে পজিশনটা, এই পর্যন্ত দেখেন জাতীয় পার্টির সমর্থন ছাড়া সরকার গঠন কেউ করতে পারে নাই। এখন যারা নির্বাচিত হবে, সরকারি দলে যারা হয়, তারা দলীয় প্রভাবটা বেশি করে। আমরা এই ব্যাপারে বলতে পারি, যদি সরকার গঠনে আমাদের কোনো ভূমিকা থাকে তাহলে আমরা দলীয় প্রভাব করব না, করবেন না। জি, ইমারত হোসেন খান। মানে বিশেষ কোনো দলের দিকে ঝুঁকে পড়বেন কি না, আমি তো স্বতন্ত্রই নির্বাচন করছি। তারপরেও প্রত্যেক মানুষের ভিতরে একটা রাজনীতি থাকে, সেটা যেটা সৎ রাজনীতি, সুন্দর রাজনীতি, সেটা সবসময়ই গ্রহণযোগ্য হবে। সেটা কোন দল থেকে এসেছে, কোন মত থেকে এসেছে, এবং সেটা আমাদের দেশের মানুষের যে ধর্ম, কালচার এবং পছন্দ, এগুলো এর সাথে জড়িত থাকে। অতএব যেটা ভালো, চিরায়ত, সুন্দর, সেটার পক্ষ নিয়ে আমি কথা বলবো। জি, শাহ আলম বকশী। জি, প্রথম প্রশ্ন হচ্ছে দলীয় প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালন করতে পারবো কিনা। ইনশাল্লাহ আমি নির্বাচিত হলে পরে দলের পরামর্শ তো থাকবেই, কিন্তু যেটা জনগণের জন্য সবচাইতে বেশি গ্রহণযোগ্য, জনগণের জন্য যেটা উপকারী, সেটাকে সামনে রেখে ইনশাল্লাহ আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করব। এবং এ বিষয়ে যদি সেটা দলের মতামতের বিপক্ষেও যায়, আমি চেষ্টা করব ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি যে জনগণের স্বার্থে যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, সেই সিদ্ধান্ত ইনশাল্লাহ আমি বাস্তবায়ন করব। দ্বিতীয় যে প্রশ্ন, প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে, যে প্রতিশ্রুতিগুলি আমরা দিয়েছি, সেই প্রতিশ্রুতিগুলো ইনশাল্লাহ আমি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ থাকব। তৃতীয় যে প্রশ্নটি ছিল যুবকদের বিষয়ে প্রশ্ন ছিল, এই বিষয়ে আমাদের সুস্পষ্ট ইশতেহার অথবা নীতিমালা গ্রহণ করেছে। একটু বলতে চাই যে আপনারা জানেন যে জামায়াত কয়েকদিন আগেই পলিসি সামিট 2026 অনুষ্ঠান করলো। সেইখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে জামাতের কিছু সিদ্ধান্ত আসছে। সেগুলোতে সেই পলিসি সামিটে 30টি দেশের রাষ্ট্রদূতরা ছিলেন, দেশের বিশেষজ্ঞ পর্যায়ে লোকেরা ছিলেন। সেখানে একটি
অনুষ্ঠানে আমিও প্যানেলিস্ট হিসাবে উপস্থিত ছিলাম। যুবকদের উন্নয়নের বিষয়ে সেখানে অত্যন্ত চমৎকার কিছু পরামর্শ আসছে, ইনশাআল্লাহ সেগুলো আমরা করার চেষ্টা করব। ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন যেতে চাই মুজিবুর রহমান। মুজিবুর রহমান, আপনার কাছে একই প্রশ্ন, তিনটি যে প্রশ্ন, খুব সংক্ষেপে যদি বলেন, দলীয় প্রভাব মুক্ত থেকে কাজ করতে পারবেন কিনা? আসলে দলীয় প্রভাবমুক্ত থেকে কাজ করাটা তো এটা সবিরোধী, কারণ আমি তো একটা দল করি, দল আমাকে এখানে মনোনয়ন দিয়েছে, আমার দলের কিছু কর্মসূচি রয়েছে, যেমন আমাদের দলের চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ঘোষণা করেছে। তা আমি যদি আমাকে জনগণ নির্বাচিত করে আমি যদি সংসদ সদস্য হতে পারি ইনশাল্লাহ, তাহলে তো 31 দফা বাস্তবায়নই হবে আমার মানে প্রধান কাজ। কারণ এখানে দলীয় নির্বাচন করে দলীয় প্রভাবমুক্ত থাকা, এটা কোন ধরনের মানে আমার আচরণ হবে সেটা আসলে যৌক্তিক না। যেই প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছে, আর দ্বিতীয়ত হলো যে প্রতিশ্রুতি আমার আবার প্রার্থী হিসেবে আমি দিয়েছি 26 দফা, সেই 26 দফা অবশ্যই আমি পূরণ করব। যে 26 দফার মধ্যে আমার কালিয়াকুড়ের এবং গাজীপুরের কোনাবাড়ি কাশিমপুর বাসনের গাজীপুর একের সর্বস্তরে জনগণের সমস্যা এবং আমার দৃষ্টিতে সেগুলো সমাধানকল্পে আমি আমার করণীয় এবং পরিকল্পনা উপস্থাপন করেছি। আর তৃতীয় কোশ্চেনটা হলো আমাদের তরুণদের জন্য। আমাদের এই ভোটারের প্রায় 4 কোটি নতুন প্রজন্মের ভোটার, যারা অতীতে ভোট দিতে পারে নাই, সুযোগ পায় নাই, তারা এবার ভোট দিতে যাচ্ছে। তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আছে, তারা নেতা নির্বাচন করবে। আর আমরা যদি নির্বাচিত হই তাহলে তাদের যেমন বেকার সমস্যার সমাধান এবং তাদের ভাবনা এবং চিন্তা, তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের রাষ্ট্র পরিচালনা করা এবং গাজীপুর একে তাদের চিন্তাগুলোকে আমাদের কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত করে তা বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা তাদের প্রত্যাশা পূরণ করবো ইনশাল্লাহ। মোহাম্মদ রুহুল আমিন, খুব সংক্ষেপে বলবেন। ধন্যবাদ। যে চমৎকার প্রশ্ন করেছেন দর্শক সারি থেকে, যে আসলে যিনি একটি দল থেকে হয়তো নির্বাচিত হয়েছেন, তো মৌলিক বিষয় হলো তিনি কিন্তু শুধুমাত্র দলের ব্যক্তিদের ভোটেই কিন্তু নির্বাচিত হন না, বা আমরা শুধুমাত্র দলের ভোটে নির্বাচিত হব না। অবশ্যই এখানে কিন্তু জনগণের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা এগুলো কিন্তু থাকে। অতএব আমরা চাই যে আমি যদি নির্বাচিত হই শুধুমাত্র দলীয় প্রভাবকে মানে খাটিয়ে আমরা কাজ করব না, বরং দলীয় প্রভাবকে মুক্ত রেখেই জনগণের চাওয়া পাওয়ার ভিত্তিতে আমরা দাবি দেওয়াগুলো আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। পাশাপাশি এখানে আমরা নির্বাচনের যে আমরা প্রতিশ্রুতি দিয়েছি, ইনশাআল্লাহ আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমাদের সম্মানিত ভোটারদের সাথে পরামর্শ করে আমরা সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করব। তৃতীয়ত হলো যে আমাদের এখানে আসলে তরুণ ভোটার রয়েছে অনেক। এই তরুণ ভোটারদের জন্য আমাদের গাজীপুরে কর্মসংস্থানের অপার সম্ভাবনা রয়েছে। এখানে আমাদের হাইটেক পার্ক রয়েছে। তা আমরা যদি চেষ্টা করি এখানে বড় বড় ইন্ডাস্ট্রি করে অবশ্যই তরুণদের কাঙ্ক্ষিত কর্মসংস্থানের কারণে ব্যবস্থা করা সম্ভব আমাদের। ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় পার্টির প্রার্থী এস.এম. শফিকুল ইসলামের কাছে প্রশ্ন রয়েছে কারো? এস.এম. শফিকুল ইসলামের কাছে কারো প্রশ্ন আছে জাতীয় পার্টির প্রার্থী? জি, এই জাতীয় পার্টির, হ্যাঁ, জাতীয় পার্টির প্রার্থীর কাছে শিক্ষক প্রতিনিধি এস.এম. শফিকুল ইসলাম। জি, আসসালামু আলাইকুম। আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য বাংলা ভিশনকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি এই 5 জন প্রার্থীর কাছে আমার 5 জন প্রার্থীরা জাতীয় পার্টির প্রার্থীর কাছে আপনার কি প্রশ্ন আছে? জাতীয় পার্টির যিনি প্রার্থী ওনার কাছে প্রশ্ন হলো যে আমার গাজীপুর 1 আসনের কালিয়াকুড় এবং কোনাবাড়ি অঞ্চলের বেশিরভাগ হলো বিল এবং নদ নদী রয়েছে। সেই নদ নদীতে যে শিল্পপতিরা তারা যে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে যেই দূষিত পানিটা বিলে এবং নদীতে ফেলচ্ছে এবং এতে কৃষি জমি উর্বরতা নষ্ট হচ্ছে এবং কৃষি জমিতে কৃষি চাষ করা যাচ্ছে না, ক্ষতি হচ্ছে। অর্থাৎ উনি নির্বাচিত হতে পারলে এগুলো সমাধান করবে কিনা, জি প্রায়োরিটিতে উনি এগিয়ে আসবেন কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আমি আমার যদি একটা উনি আমাকে একটা প্রশ্ন করতেন যে আপনার উদ্দেশ্য কি, আমি কিন্তু এই কথাটা বলতাম। কারণ এই কুড়িপাড়া থেকে শুরু করে একবার বুড়িগঙ্গা পর্যন্ত চুরাক নদী, এর মাঝখান দিয়ে একটা বংশী নদী চলে গেছে। আর এর আগে বংশী নদী যমুনা থেকে বয়ে আসছে 1287 খ্রিস্টাব্দে। এই চুরাক নদীটা আপনারা আমাকে কতটুকু নেবেন আমি জানি না, মারা গেছে 2টা লোক, মতিউর রহমান সাহেব এমপি ছিলেন আর এরশাদ সাহেব প্রেসিডেন্ট ছিলেন। হেলিকপ্টারে এই জায়গাটা আমার সৌভাগ্য হয়েছিল তাকে হেলিকপ্টার দিয়া এই চুরাক নদীটা সহ বুড়িগঙ্গা দেখানো। উনি আমাকে জিজ্ঞেস করলেন যে কী ব্যাপার তুমি এখান দিয়ে এখানে দেখাইতে আসছো? আমি বললাম স্যার ইন্ডাস্ট্রিয়াল বেল্ট এত ডেভেলপ করেছে, এই কুইটার চক্রের উপর দিয়ে আপনারা রাস্তা করছেন,
ডাসুলিয়া দিয়ে রাস্তা করছেন, রাস্তা ছিল না, স্যান্ডেল পায়ে দিয়ে মানুষ যেতে পারতো না, খালি পায়ে যেতে হইতো। এই কারণে এখানে ইপিজেড করে উঠছে, আপনি করে আসতেছেন। শ্রমিকরা হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে এখানে বাস করে, তারা আমেরিকা যেতে চায় না, এখন আপনার গাজীপুর আসতে চায়। তো এইখানকার পানি যদি এরকম নষ্ট থাকে বর্জ্য পইরা, তাহলে গোসল করার জায়গা নাই, ক্ষেত করার বন্ধ হয়ে গেছে, মাছ চাষের ব্যবস্থা নাই, এইটা আপনার ব্যবস্থা করতে হবে। প্রার্থী হিসেবে আপনি এটা সমাধান চান? এটা রেডি আছে। জি, ইমারত ইমারত হোসেন খানের কাছে প্রশ্ন রয়েছে। জি, মাইক্রোফোনটা এখানে দেন। ইমারত হোসেন খানের কাছে প্রশ্ন, স্বতন্ত্র প্রার্থী, তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আমি মোহাম্মদ মঞ্জুর ফারুক মিঠুন বলতেছি মৌচাক থেকে। সম্মানিত সংসদ সদস্যদের এক মঞ্চে দেখে আমরা যুবকরা খুবই আশাবাদী হচ্ছি। আমার স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ইমারত হোসেন খান আরিফ স্যারের কাছে প্রশ্ন বজ্র ব্যবস্থাপনা নিয়ে। আমরা দেখতে পাই সিটি কর্পোরেশনের 12 নম্বর ওয়ার্ড এবং পৌরসভার কালিয়াকৈর পৌরসভার এদিক ওদিক হাইওয়ের সাথে একবার ময়লার স্তূপে পরিণত হয়েছে, ময়লার বাগারে পরিণত হয়েছে। ময়লার ব্যবস্থাপনা নিয়ে আপনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে আপনার কি পরিকল্পনা? নাম্বার 1 প্রশ্ন। প্রশ্ন লাগবে না, বুঝতে পেরেছি। ধন্যবাদ। বর্জ্য ব্যবস্থাপনা মানে ইউনিভার্সিটিতে পড়ার সময় আমি পরিবেশ দূষণের উপর পিএইচডি করতে উদ্যোগ নিয়েছিলাম এবং 2 বছরের একটা লিখিত পরীক্ষায়ও আমি উত্তীর্ণ হই। কিন্তু আমার স্কুল কলেজগুলো খুব ভালোভাবে সেখানে থেকে কাজ করতে হয়, যে কারণে পরবর্তী সময় এটা এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। আর আমি সংসদ সদস্য পদে যে নির্বাচন করছি, নিশ্চয়ই আমার কিছু এই আমাদের যে অবস্থাটা, এগুলো নিয়ে কিছু কষ্টবোধ কাজ করে। তার মধ্যে একটা হলো এই বর্জ্য ব্যবস্থা, মানে আপনি হতে পারলে যেটা ইটিপি ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টে সমস্ত বর্জ্য আপনার মানে পরিশোধন করে পাঠানোর কথা। সেখানে সেটা পরিশোধন না করে তারা শুধু আস্ত বর্জ্যটাই তারা বিভিন্ন নদীপথে, খালপথে বা বিভিন্ন বুঝতে পেরেছি সাধারণ নিচু জায়গার মধ্যে ফেলছে। ফলে সারা দেশে আপনার যে অবস্থাটা তৈরি হয়েছে সেটা অবর্ণনীয়, অসহনীয়, সাধারণ মানুষ জানে না। এবং এক সময় এই দেশে বিদেশিরা আমার মনে হয় ভয় পাচ্ছি যে এইরকম বর্জ্য ব্যবস্থাপনার অরাজকতা থাকলে এই দেশে মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারবে। বুঝতে পেরেছি। আমরা শাহ আলম বকশী এবং মুজিবুর রহমান এবং রুহুল আমিন 3 জনের কাছে 3টা প্রশ্ন নিতে চাই সংক্ষেপে। যে মাইক্রোফোনটা এখানে দেন। আপনার প্রশ্নটা কার কাছে? জামাতের প্রার্থীর কাছে। জি, জামাত প্রার্থীর কাছে। কি প্রশ্ন বলেন? ধন্যবাদ বাংলা ভিশনের সুন্দর আয়োজন করার জন্য। আমার জামাতের প্রার্থীর কাছে আমার প্রশ্ন, জামাত থেকে এবং জামাতের মহিলা যারা আছে কর্মীরা, তারা বলতেছে জামাতে দাঁড়িপাল্লা ভোট দিলে জান্নাতে চলে যাবে, এটা কিভাবে সম্ভব? আর আমরা যদি জানি আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না কে জান্নাতে যাবে। জি, বুঝতে পেরেছি। ধন্যবাদ। এই বিষয়ে স্পেসিফিক জবাব চাই। এই বিষয়ে জামাত এই কথা বলে না। জামাত যেটা বলে সেটা হচ্ছে এই, জামাত জান্নাতের টিকিট বিক্রি করে না, জান্নাতের পথ বা রাস্তা দেখায়। জি, ধন্যবাদ। জি, ধন্যবাদ। বিএনপির যে প্রার্থী রয়েছেন মুজিবুর রহমান, তার কাছে প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম। আমি দেওয়ান ইব্রাহিম, সিনিয়র শিক্ষক, চাপার বংশীবদন উচ্চ বিদ্যালয়। যেহেতু আমি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক, এই বেসরকারি মাধ্যমিক শিক্ষা শাখাটা অনেক দিন যাবতীয় অবহেলিত একটি শাখা। দীর্ঘদিন আমরা যখন রাজপথে জাতীয়করণের আন্দোলন করি, তখন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের কাছে এসে আমাদেরকে আশা দেন যে আমরা ক্ষমতায় গেলে আপনাদেরকে জাতীয়করণ করা হবে। আজকে আমি বিনয়ের সাথে বিএনপির যিনি এই গাজীপুর 1-এর অভিভাবক হিসেবে প্রার্থী হয়েছেন, তিনি নির্বাচিত হলে এই বেসরকারি মাধ্যমিক শিক্ষা নিয়ে আপনি কি ভাবছেন, আমি সবিনয়ে জানতে চাচ্ছি। আপনি সংসদে গিয়ে এই বিষয়ে জোরালো ভূমিকা পালন করবেন কিনা? মুজিবুর রহমান। ধন্যবাদ। আপনি যে কথাটা বললেন, এই কথাটা হলো একটা রাষ্ট্রীয় পলিসির ব্যাপার। জি, যদি আমরা সংসদ সদস্য নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ, এবং আমাদের দল বিএনপি যদি সরকার গঠন করার সুযোগ পায়, তাহলে আমরা আপনাদের এই দাবিটাকে সংসদ উপস্থাপন করব। আপনার জায়গা থেকে আপনি কথা বলবেন। আপনাদের এই দাবিটা যৌক্তিক হলে অবশ্যই সেটা সরকার বিবেচনা করবে ইনশাল্লাহ। ধন্যবাদ। রুহুল আমিন, যিনি হাত পাকার প্রতীকের প্রার্থী, তার কাছে প্রশ্ন। জি, মাইক্রোফোনটা পৌঁছে দেন। জি জি, ধন্যবাদ। আমি শেখ মাসুদুল আলম টিটু, সদস্য সচিব, জাতীয় পার্টি গাজীপুর মহানগর। আমি হাত পাকার কাছে প্রশ্ন করতে চাচ্ছি যে আপনি নির্বাচিত হলে গাজীপুরে যে শিল্পাঞ্চল বিভিন্ন রকম চাঁদাবাজি, দখলদারি চলছে, সেটা মুক্ত হবে কি না, এটাই জানতে চাচ্ছি। জি, তিনি একজন দলের মানে পদধারী হয়েও কিন্তু এই প্রশ্নটা তিনি করেছেন।
ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। তা আমি যদি গাজীপুরে সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, আমরা আগেই বলেছি যে আমরা টোটাল আমাদের এই গাজীপুর 1 আসনের যে শিল্পাঞ্চল রয়েছে আমরা টোটালটাকে একটি ইন্ডাস্ট্রিয়াল সেফ জোন হিসেবে ঘোষণা করব। তো ইন্ডাস্ট্রিয়াল সেফ জোন হিসেবে ঘোষণা করলে আশা করি যে এখানে কোনো ধরনের চাঁদাবাজির ইনশাল্লাহ কোনো সুযোগ থাকবে না। এবং চাঁদাবাজি এখানে কারা করবে এটা যেহেতু সবারই আমাদের জানা থাকবে, আমরা আমাদের সর্বাত্মক চেষ্টার মাধ্যমে এবং প্রশাসনের সাথে সমন্বয় করে ইনশাল্লাহ ইন্ডাস্ট্রিয়াল থেকে টোটাল চাঁদাবাজিকে আমরা বন্ধ করব। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি SM শফিকুল ইসলাম, ইমারত হোসেন খান, মুজিবুর রহমান, মোহাম্মদ শাহ আলম এবং মোহাম্মদ রুহুল আমিন, আপনাদের 5 জনকে। আপনারা যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসে একে অপরকে সম্মান রেখে কথা বললেন, এটি সত্যি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একটা অনবদ্য দৃষ্টান্ত। এবং দর্শক সারিতে আপনারা যারা ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা পর্দায় এই অনুষ্ঠানটি দেখছিলেন তাদেরকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকে এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল অন্য কোনো জেলায় অন্য কোনো অতিথিদের সাথে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।